হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়া আদাব সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই আল্লাহর রহমতে আল্লাহর দোয়াতে ভালো আছেন। আমি মোহাম্মদ শওকত হোসেন আছি বরাবরের মতো পর্তুগালের ফারো সিটি থেকে। তো বন্ধুরা, ক্রোয়েশিয়া নিয়ে আজকে আমি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি করতে চাইছি, যেটাতে আপনাদের মনে করেন ভিসা হওয়ার পরও অনেক সময় মনে করেন যে লাইফ নিয়ে টানাটানি করে, অনেক সময় ভিসা হওয়ার পর আপনারা মনে করেন যে এখানে ফ্লাই করতে পারতেছেন না, ঠিক আছে, কোম্পানি রিসিভ করে না, প্লাস আদার্স কিছু নিয়ে আমি আলোচনা করব। তো কোম্পানি যদি রিসিভ না করে, প্লাস যদি আপনার পারমিটও ক্যান্সেল হয়ে যায় এবং কোম্পানি যদি আপনার কোনো মতে পারমিট ক্যান্সেল না করেও যদি আপনার অ্যাক্টিভ থাকে, তাহলে আপনারা কিভাবে এখানে ক্রোয়েশিয়াতে ঢুকতে পারেন ইজি ওয়েতে, সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করবো। এবং পারমিট ক্যান্সেল হয় কি জন্য ভিসা হওয়ার পরও, এবং আপনার মনে করেন কোম্পানি কেন রিসিভ করেন, এগুলো সমস্ত কিছু নিয়ে আমি ডিটেলস করবো। তো এগুলা আপনারা যারা ভিসা পাইছেন তাদের জন্য খুবই উপকারী, এবং ভবিষ্যতে যারা ভিসা পাইবেন তাদের জন্য খুব উপকারী হবে, ঠিক আছে। তো যারা আমি মেইন টপিকে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাতে নতুন প্রথমবার ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখেন। দেখার পর যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞ। চলেন আমি মেইন টপিকে চলে যেতেছি। তো বন্ধুরা, আমি শুরু করতেছি। আমি রিসেন্টলি কিছু গ্রুপের মধ্যে আমি দেখছি অনেকে ভিসা পাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে, ভাই আমাকে তো কোম্পানি রিসিভ করবে না, প্লাস আমি যে এজেন্সি থেকে ভিসা করাইছি এজেন্সি আমাকে তেমন কোনো রেসপন্স করতেছে না, ফোন দিলে ফোন ধরতেছে না, বা আমি যার মাধ্যমে ভিসা করাইছি উনিও ফোন ধরতেছে না। আমি এখন কিভাবে কি করবো? আমি কি ইউরোপে পৌঁছাতে পারবো? আমি কি ক্রোয়েশিয়াতে পৌঁছাতে পারবো কিনা? ইমিগ্রেশনে কোনো সমস্যা করবে কিনা? ঠিক আছে। তো এগুলা নিয়ে অনেক ধরনের কোয়েশ্চেন আছে, আমি একদম ক্লিয়ার করি। এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার ভ্যালিড যদি ভিসা থাকে, ভিসাটা অ্যাক্টিভ থাকে, তাহলে আপনি এখানে ঢুকতে পারবেন। বাট কি ওয়েতে ঢুকবেন, কি মানে কিভাবে আপনার ইজিতে হয়, কিভাবে আপনার মনে করেন সমস্যার সম্মুখীন হন, সেভাবে আমি আলোচনা করতেছি, ঠিক আছে। তো প্রথমে আসি, মনে করেন কোম্পানি কেন রিসিভ করে না এবং কোম্পানি ভিসা হওয়ার পর পারমিট কেন ক্যান্সেল করে দেয়। আমি এটা নিয়ে অনেক আগে একটা ভিডিও করছিলাম, ভিডিওটাতে ভালো ভিউ আসছিল। তারপর আমি এখন আবার নতুন করে আরেকটা করতেছি। যেহেতু আমার মনে করেন যে এখন ক্রোয়েশিয়া নিয়ে একটু বেশি কাজকাম চলতেছে, ইভেন আমার ক্রোয়েশিয়ার ভিডিও আমি বেশি আপলোড করতেছি। তো রিসেন্টলি মনে করেন যে অনেকের দেখছি যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং ভিসা রেশিও এখন বর্তমানে খুবই ভালো। তো ভিসা হওয়ার পরে মনে করেন যে কোম্পানি যদি রিসিভ না করে, এটা রিসিভটা কেন না করে আমি আপনাদেরকে বলি। গভর্নমেন্টের রিসিভ করার না উদ্দেশ্য হলো, মনে করেন এখানে ক্রোয়েশিয়ার কোম্পানি, জানেন যে ক্রোয়েশিয়ার কোম্পানি অ্যাক্টিভ থাকলে, ক্রোয়েশিয়ার কোম্পানি যদি রেপুটেশন একটু হলেও ভালো থাকে, তাহলে ভিসা দেওয়া যায়, ভিসা এটা রিফিউজ তেমন একটা করে না। তো এখানে মনে করেন যে নামি বেনামি অনেক ধরনের কোম্পানি আপনার ক্রোয়েশিয়াতে গড়ায় উঠছে, ইভেন এজেন্সিও আছে অনেকগুলো। তো এগুলোর নামে বেনামে আপনার মনে করেন পারমিট বের করে, ওদের কাছে আসলে মূলত কোনো কাজ নেই। মূলত ওদের কাজ হলো কোনো মতো আপনাকে ভিসাটা করে দেওয়া, ভিসা করে দেওয়ার পর তারপর মনে করেন বিশাল অঙ্কের একটা ইউরো ওদের কাছে নেওয়া। তো এখানে ওদের আর কোনো হেডেক থাকে না। যে এজেন্সি বা যে এজেন্টের কাছে ওরা ভিসাগুলো পেয়েছে, ধরেন যে আপনি বাংলাদেশ একটা এজেন্সির কাছে দিলেন, ওরাও তো ওই পারমিটগুলো কিনে আনে, ঠিক আছে। তো ওরা ওই ইউরোগুলো দেয়, বাস ওদের কাজ শেষ। ওদের ওদের আর কোনো হেডেক থাকে না, ওরা রিসিভ করবে না। এখন মাঝখানে যেই এজেন্সিগুলো আছে বাংলাদেশ থেকে, যারা আপনি ভিসা নেন বা যেই লোকের মাধ্যমে আপনি ভিসাগুলো করেন, যে তাকে এজেন্সি বলেন বা বাংলার কথা আমরা তারাকে দালাল বলি, ঠিক আছে। আসলে দালাল ছাড়া কাজ হয় না, বাট যে যেভাবে বলে, আর আমরা এখানে বলি এজেন্ট। এখানে আবার লয়ার ছাড়া কোনো কাজ হয় না, ঠিক আছে। এখন এইখানে আবার এর মধ্যে মনে করেন যে এই এরা পারমিট গুলা কিনে, তো নামে বেনামে কোম্পানি গুলো থাকে, এই জন্য মনে করেন এখানে কোনো কাজকর্ম কোনো কিছু থাকে না, জাস্ট এখানে পারমিট করে দেওয়া, ভিসা করে দেওয়া। তো ভিসা করে দেওয়ার পরে এদের আর কোনো হেডেক থাকে না। আর এজেন্সিও মনে করেন যে টাকা পয়সা পাইলে তখন আর থাকে না, তেমন একটা হেডেক থাকে না। তারপরে মনে করেন সমস্যাটা কারা, আপনার আমার যারা মনে করেন যাত্রী আছে এদের, ঠিক আছে। তো এজেন্টকেও যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো এখানে সমস্যা নেই। আপনি যারা যাদের ভিসাগুলো করেছেন এখানে তাদেরকে নিশ্চিন্ত করেন যে আপনি ফ্লাই করাইতে পারবেন, ক্রোয়েশিয়াতে ফ্লাই করাতে পারবেন, কোম্পানি যদি রিসিভ না করে। আমি পরের স্টেপে বলতেছি। এখন বলি যে কোম্পানির মনে করেন যে এটা তো গেল আপনার, মনে করেন যে কেন কোম্পানি রিসিভ করতে চায় না। তো কোম্পানি রিসিভ করে রাখবো কোথায়? কোম্পানি মনে করেন যে থাকার কোনো জায়গার তেমন কোনো একটা ঠিক করে, জাস্ট অ্যাকোমোডেশন একটা লেটার দিছে, কিন্তু এখানে থাকার আসলে কোনো জায়গা নেই। ইভেন মনে করেন যে এখানে নিয়ে আপনার খাওয়াবো কি, কাজ দিব কি, স্যালারি দিতে পারবো না। ইভেন টিআরসি আপনার ওখানে মনে করেন যে রাখলে, কোম্পানির আন্ডার রাখলে তার টিআরসি দিতে হবো, তার ট্যাক্স দিতে হবো, তো অনেক ধরনের ঝামেলা। এই জন্য মূলত কোম্পানি রিসিভ করতে চায় না, ঠিক আছে। যেসব কোম্পানির কাজ, আর এখন মূলত মনে করেন উইন্টার সিজন, তো এখন কাজকর্ম একটু কম। আচ্ছা, এখন আসি যে মনে করেন পারমিট ক্যান্সেল হয় কেন, ভিসা হওয়ার পর পারমিট ক্যান্সেল হয় কেন। ভিসা হওয়ার পর পারমিট গুলো ক্যান্সেল হয় একটা মাত্রই কারণে, একটা মাত্রই যে কারণে, যেই কোম্পানিগুলো ভিসা গুলো বের করে, সে যে এজেন্সির কাছে দিছে, ধরেন যে বাংলাদেশের এজেন্সির কাছে পারমিট গুলো ব্যস্ত, তো বাংলাদেশের এজেন্সি পারমিট গুলো মনে করেন যে ওর পেমেন্টটা ঠিক মতো দেয় নাই মেন যে এমপ্লয়ারের কাছে, মানে ক্রোয়েশিয়ার যে কোম্পানি আপনার ভিসা হয়েছে। তো ওইখানে ভিসা হওয়ার পর ওর একটা পেমেন্ট থাকে, সেই যদি পেমেন্ট গুলো না পায় এজেন্সি থেকে বা যার কাছে ভিসা গুলো বেচছে, সে কি করে, কোম্পানি অটোমেটিকলি পারমিট গুলো ক্যান্সেল করে দেয়, যাতে মনে করেন ওই লোকটা ঢুকতে না পারে। বাট পারমিট ক্যান্সেল হোক আর আপনার
কোম্পানি রিসিভ না করুক কোনো সমস্যা নেই, আপনি মনে করেন যে এখানে ঢুকতে পারবেন। আমি বলতেছি, ঠিক আছে? তো এখানে আপনারা বুঝতে পারলেন যে কেন পারমিট গুলো ক্যান্সেল হয়। তো এখানে আপনি যারা ভিসাগুলো করবেন বা ভিসাগুলো ফাইলগুলো জমা দিবেন, সরাসরি আপনারা আগে এর থেকে একদম ক্লিয়ার ভাবে, টোটালি ক্লিয়ার ভাবে এজেন্সিরে বলে নেবেন যে আমাকে কে রিসিভ করবে, আমাকে থাকা খাওয়ার কি রকম, কাজ কি রকম দিবে, সম্পূর্ণ আপনি ভাঙে চলে নেবেন, ঠিক আছে? ইভেন এটা বলে নেবেন যে আমি ভিসা হওয়ার পর যদি ক্যান্সেল হয়, তো এটা জরিমানাকে সমস্ত কিছু আপনি যখন একজনের কাছে জমা দিবেন, সমস্ত কিছু ডিসকাস করে তারপর আপনি নেবেন, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। এখন আসতেছি আমি কিভাবে আপনার মনে করেন যদি পারমিটও ক্যান্সেল হয় আর যদি কোম্পানি রিসিভ না করে, তাহলে আপনি কিভাবে সহজে ঢুকতে পারবেন। আচ্ছা দেখেন, আমি শুরু করার আগে বলতাছি যে আমার যে জিনিসগুলো, আমি যে অ্যাডভাইস গুলো দেবো, এগুলা কেউ কোনো খারাপ কোনো উদ্দেশ্যে মনে করেন যে ইউজ করবে না। আমার কাছে আমি এই জিনিসটা বুঝি যে যখন একটা মানুষের ভিসাটা লেগে যায়, আপনার তো ভিসার স্ট্যাম্পটা দেখেন, পাসপোর্টের মধ্যে একটা স্ট্যাম্পটা দেখেন, আর হুর হুরে পড়ে যান, কেউ একটা বিচার একটা পিকচার দিলে যে আমি এতগুলো ভিসা করাইছি, আমি ভিসা করাইছি, হুর হুর করে তার কাছে যান, টাকা পয়সা দিয়ে পেপারে জমা দেন। বাট এই একটা স্ট্যাম্পের বিষয়, যেই লোকটা ভিসা পাইছে তাকে জিজ্ঞেস করে দেখেন তার কতটুকু ওয়েট করতে হয়, তার কতটুকু স্যাক্রিফাইস করতে হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে, এই নেপালের মধ্যে মনে করেন 3-4 মাস থাকা, ঠিক আছে, ইন্ডিয়াতে 3-4 মাস থাকা, ডাবল এন্ট্রি ভিসা করা, তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ওইখানে ওয়েটিং এর পর ওয়েটিং, আবার অনেক মানুষের রিফিউজ দেয়, সেই রিফিউজের ওগুলো দেখার পর মানুষের সিচুয়েশনটা কিরকম। তো একটা ভিসার পরে আবার ভিসাটা নিয়ে মনে করে যে বাংলাদেশে আসা, মেন পাওয়ার করা, তারপর আবার ফ্লাই করা, যে কত রকম একটা ঝামেলা, ঠিক আছে? তো এগুলো আমি বলতেছি, যাদের কোম্পানি রিসিভ করবে, যাদের কোম্পানি ভালো, তারা এই আমার কথাগুলো মানার কোনো দরকার নেই, তারা নেগেটিভ ভাবে নিয়ে না, ঠিক আছে? তারা কোনো নেগেটিভ কাজে ইউজ করবেন না। আমি শুধু বলতেছি যারা মনে করেন 10-12 লাখ টাকা খরচ করে আপনার মনে করেন ভিসাটা করে, ভিসা করার পর কোম্পানি রিসিভ না করলে, আর যদি পারমিট ক্যান্সেল হয়ে যায়, আপনাদের কোনো টেনশন নেই, পারমিট ক্যান্সেল হয়ে গেলে কোনো টেনশন নেই, এখানে ভিসা অ্যাক্টিভ থাকলে আপনি এখানে ঢুকতে পারবেন, ঠিক আছে? তো যদি আমি ফার্স্টে বলি, যদি পারমিট ক্যান্সেল হয় তাহলে আপনি কিভাবে ঢুকবেন। পারমিট ক্যান্সেল হওয়ার আগে, পারমিটটা ক্যান্সেল হয়েছে কিনা বা পারমিট অ্যাক্টিভ আছে কিনা, আপনি যাওয়ার আগে, ফ্লাই করার আগে অবশ্যই আপনার যে এজেন্সি আছে বা যে ভিসাটা করে দিয়েছে তার থেকে আমি করে নেবেন পারমিট অ্যাক্টিভ আছে। তো পারমিট যদি ওকে বলে নেবেন যে পারমিট অ্যাক্টিভ না থাকে, তাহলে আমাকে বল, কোনো সমস্যা নেই, আমি অন্য ওয়ে দেখতেছি। পারমিট যদি আপনার ক্যান্সেল হয়, তাহলে কিন্তু আপনার ওইখানে ক্রোয়েশিয়াতে আপনি ঢুকতে পারবেন না, আপনার ইমিগ্রেশন অনেক সমস্যা করবে, ঠিক আছে? তৎক্ষণাৎ আপনার যে অল্টারনেটিভ ওয়ে আছে, সেই ওয়েটাতে কি, আপনি মনে করেন বাংলাদেশ থেকে একটা কিছু টাকা বেশি দিয়ে এত টাকা খরচ করছেন, তো এটা কোনো সমস্যা নেই, আপনি ইতালির রোম, যেহেতু পাশের দেশ আপনার ক্রোয়েশিয়া, ইতালির রোমে আপনার ট্রানজিট ফ্লাইট নেবেন, ঠিক আছে? বা আপনি যদি ইতালির সরাসরি ফ্লাইটও করেন বা ট্রানজিট ফ্লাইট করার পরও একটা মনে করেন যে ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কিনে নেবেন। ধরেন যে আপনি মনে করেন যে 10 তারিখে আপনি ইতালি যাইতেছেন, 12 তারিখ বা 13 তারিখের আপনার এই যে ডোমেস্টিক ফ্লাইটের আপনার ইতালি থেকে ক্রোয়েশিয়া, সেই একটা টিকিট নিয়ে নেবেন, অরিজিনাল টিকিট, ওইটা কিনে নেবেন, ওইটার কোনো বুকিং টুকিং কোনো কিছু দরকার নেই, অরিজিনাল যেটাতে আপনি মনে করেন চেক করলে বুঝতে পারে যে এই টিকিটটা কিনা হয়েছে। তো আপনার রোমে আছে, আর আপনার আরেকটা আছে জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট, ঠিক আছে? এই দুইটা হলো সবচেয়ে সেফ মনে করেন যে ইউরোপের মধ্যে আপনার ইমিগ্রেশন, এই ইমিগ্রেশনগুলোতে কোনো সমস্যা করে না। ওইখানে আমি যেগুলো বলতেছি, কিছুদিন পূর্বে আমাদের পরিচিত মানুষ, এরা মনে করেন যে ম্যাক্সিমামই আপনার ওই ইসেতে, এই রোমেতে, আবার প্যারিসেও মনে করেন যে ইমিগ্রেশন করছে, সরাসরি আপনার ইসে না যায়, ওদের কোম্পানির কিছু সমস্যা ছিল, কোম্পানি রিসিভ করে না, ঠিক আছে? আমি বাস্তব অভিজ্ঞতার খাতির বলতেছি, আমি কিন্তু আমার মুখের বানানো কোনো কথা বলতেছি না। তো আপনারা যাদের মনে করেন যে পারমিট ক্যান্সেল হয়ে গেছে, তারা এই কাজটা করতে পারেন, আপনারা ইতালি দিয়া ফ্লাই করতে পারেন, বা আপনার জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট দেওয়া। ইসের তাতে একটু সমস্যা হয় অনেক সময়, আপনার এই যে ইমিগ্রেশন, ফ্রান্সের ইমিগ্রেশন, তো ফ্রান্সের জিনিসটা নেওয়া তেমন কোনো মানে আপনার রিস্ক নেওয়ার দরকার নেই। আর যদি পর্তুগালের আপনার করতে চান, তো পর্তুগালের আগে মনে করেন সেফ এন্ট্রি ছিল, তাহলে আমি আগে পর্তুগালের কথা বলতাম, বাট পর্তুগালের ইমিগ্রেশন খুব সহজ। আপনি যদি মনে করেন পর্তুগাল থেকে হয়ে ক্রোয়েশিয়া আসবেন, ওইটা আবার একটু কস্টিংটা বেশি দেবে। পর্তুগাল থেকে ক্রোয়েশিয়ার ডোমেস্টিক টিকেটের ফ্লাইট 300 থেকে 400 ইউরো পড়ে থাকে। তা আপনার সবচেয়ে সহজ হবে আপনার রোমে থেকে করলে, ঠিক আছে? ইতালির রোম থেকে করলে, তো এখানে আপনার ইমিগ্রেশনে তেমন কোনো সমস্যা করবে না, জাস্ট আপনার ভিসাটা অ্যাক্টিভ আছে কিনা ওইটা দেখুন। তারপর যদি বলে যে তোর ক্রোয়েশিয়ার ভিসা, তুই এখানে ইতালিতে কেন আসতো, ঠিক আছে, আপনি ওখানে বলবেন যে আমার কিছু রিলেটিভ আছে বা বন্ধু বান্ধব আছে, ওদের সঙ্গে আমি দেখা করছি, আমি এই যে 2-3 দিন পরে চলে যাচ্ছি, এই যে আমার টিকিট, আমার ক্রোয়েশিয়ার টিকিট, আমি একবার আসলে কাজ কাম শুরু করে তখন তার আমি আসতে পারবো না। এই হচ্ছে পারমিট ক্যান্সেল হয়ে যাওয়ার পর। এখন আমি আসি যে কোম্পানি যদি রিসিভ না করে, তাইলে মনে করেন যে কিভাবে ফ্লাই করবেন। কোম্পানি যদি রিসিভ না করে, তাইলে এটা কোনো সমস্যা নেই, আপনি সরাসরি বাংলাদেশ থেকে হোক, মিডল ইস্ট থেকে হোক, আপনি ফ্লাই দুবাইতে হোক বা তুর্কিশ এয়ারলাইন্স হোক, আপনি সরাসরি জাগ্রেবের ফ্লাইট নেবেন, ট্রানজিট হয়ে হোক, মানে যেভাবে হোক আপনি জাগ্রেবের ফ্লাইট নেবেন। ইমিগ্রেশন যেটা করেছেন, ইমিগ্রেশনে আপনার পারমিটটা চেক করে, পারমিটটা অ্যাক্টিভ আছে কিনা, ঠিক আছে? পারমিট অ্যাক্টিভ যদি না থাকে, ক্যান্সেল হয়ে যায়, তাইলে আপনাকে ঢুকতে দেয় না, তাইলে আপনি ওখানে বসে রাখেন। বাট আপনার যদি ভিসা অ্যাক্টিভ থাকে,
কোম্পানি রিসিভ না করে তাহলে আপনাকে কখনোই এখানে জিজ্ঞেস করবো না যে তোর কোম্পানি তোকে রিসিভ করতে কেউ আসছে কিনা, বা তোর কোম্পানি কোথায়, তুই এখান থেকে কোথায় যাবি, কোম্পানিতে কাজ আছে কিনা, এগুলো ইমিগ্রেশনের আন্ডারের পরের মধ্যে কোনো কিছু পড়ে না। হয়তো কিছু ইমিগ্রেশন জিজ্ঞেস করে, যেমন হয়তো পোল্যান্ডে জিজ্ঞেস করতে পারে, বাট ক্রোয়েশিয়াতে তেমন কোনো কিছু না। যদি আপনার ভিসা অ্যাক্টিভ থাকে, কোম্পানি রিসিভ না করলে আপনি ওইখানে নিশ্চিন্ত মতো ওইখানে আপনি চলে যেতে পারেন, জাগ্রেবে চলে যেতে পারেন, আপনার যে ক্রোয়েশিয়াতে ফ্লাই করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে যদি রিস্ক মনে করেন, তাহলে আমি যেটা বললাম যে আপনার অন্যান্য দেশের যে আপনার আছে, রোম আছে, বা আপনার এই যে জার্মানি ফ্র্যাঙ্কফুর্ট আছে, ওইখান থেকে ইমিগ্রেশন হয়ে আপনি আসেন, কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনার জার্মানি থেকে হোক বা ইতালি থেকে হোক, আপনার যাওয়ার যে টিকিটটা, ওইখান থেকে যে আপনি জাগ্রেবে যাবেন, অবশ্যই টিকিট আপনি কিনে নেবেন ডোমেস্টিক ফ্লাইটের। আপনার পরিচিত ইউরোপে কেউ যদি থাকে, তাহলে ওদেরকে বলেন যে টিকিটটা কেটে দিন। আর যদি পরিচিত কেউ না থাকে, আমাকে নক দিন, আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করবো। আমি টিকিটের ব্যাপারে যথেষ্ট হেল্প করবো, ঠিক আছে? তো মোটামুটি এখন বুঝতে পারছেন, আমার ভিডিওটি একটু বড় হইলেও মানে আমি একদম টোটালি ক্লিয়ার ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো কেউ যদি বুঝে থাকেন, কেউ যদি আপনার মনে করেন রিসেন্টলি ভিসা হয়ে থাকে যে আপনার কোম্পানি রিসিভ করবো না, আপনি আগে আপনার এজেন্সির সাথে টোটালি আপনি ডিসকাস করে আনেন, সমস্ত কিছু ভাঙ্গা তুলে আনেন। আর নতুন করে যারা মনে করেন যে এখানে জমা দিবেন বা ভিসার প্রত্যাশী, তারা অবশ্যই নিজের এজেন্ট বা ইসের থেকে সমস্ত কিছু বলে নেবেন যে আমাকে ইউরোপ পর্যন্ত পৌঁছা দেওয়াটা দায়িত্ব তোমার, ঠিক আছে? শুধু যে ভিসা হইলেও না, ভিসা হইলে যে আপনি যাইতে পারতেছেন এমন কোনো কথা নেই, ঠিক আছে? বাট এইভাবে ডিসকাস করে নেওয়াটাই মনে করেন যে ভালো। তো আমি যতটুকু পারছি আপনাদেরকে আমি উপকার করার চেষ্টা করতেছি। বাট এই জিনিসটা যাদের অরিজিনাল ভিসা আছে, পারমিট অ্যাক্টিভ আছে, এবং মনে করেন যে কোম্পানি রিসিভ করবো, কোম্পানির কাছে কাজ আছে, তারা কিন্তু ভুলে ওই কাজটা করেন না। দেখা গেছে একদিন, 2 দিন, 3 দিনের পরে এক সময় জিনিসটা মনে করেন যে হার্ড হয়ে যেতে পারে, তখন জিনিসটা মনে করেন ক্লোজ করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? জিনিসটা এখন মনে করেন যে ইসের যে ইমিগ্রেশন, ইউরোপের ইমিগ্রেশন গুলো কিন্তু খুবই সহজ, অত কঠিন না। ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো ইমিগ্রেশন আছে, ইউরোপের ইমিগ্রেশন গুলো খুবই সহজ। আমি বেশ কয়েকবার মনে করেন যে ভিসা নিয়ে ইউরোপের মধ্যে আমি করছি, ডোমেস্টিক ফ্লাইট ছাড়াও জার্মানিতে আমি ফ্লাই করছি, আর পর্তুগালে তো আমি আসছি, ঠিক আছে? ভবিষ্যতে আমি অন্য কোনো জায়গায় দেশে যাবো, সমস্যা নেই, গেলে আপনারা দেখতে পারবেন। তো আমার এই জিনিসটা কেউ নেগেটিভ ওয়েতে নিয়েন না, ঠিক আছে? যাদের শুধুমাত্র সমস্যা যে আপনার কোম্পানি রিসিভ করবো না বা পারমিট কেন্সেল, তারাই এই বুদ্ধিটা নিন। বাট যাদের কোম্পানি ভালো আছে, কোম্পানিতে কাজ আছে, আপনারা ক্রোয়েশিয়াতে থাকেন, ক্রোয়েশিয়াতে ফিউচারে আপনি 3 বছরের এই টিআরসি পাবেন, ঠিক আছে? তো ভিডিওটা আমার এতটুকুই। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।